আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি স্বাগত জানাচ্ছে এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্র নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। আর পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা প্রশ্ন ফাঁস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। নজরানা চৌধুরীর রিপোর্ট। পরীক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহ, উদ্দীপনা আর উৎকণ্ঠার মধ্য দিয়ে শেষ হলো এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টায় দেশের ৩,৭১৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। এবারে মোট 19,28,970 জন পরীক্ষায় অংশ নিচ্ছে। দুপুর 1টায় 3 ঘন্টা পরীক্ষা শেষে বের হয়ে আসে পরীক্ষার্থীরা। প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। কেউ বলছেন প্রশ্ন ভালো হয়েছে, কেউ বা বলছেন অনেক কঠিন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। পরীক্ষাটা কমন পড়ছিল, যেভাবে পড়ে টরে গেছিলাম ওইভাবে পরীক্ষাটা কমন পড়ছে। ইজি হবে ভাবছিলাম, কিন্তু ইজি হয় নাই। এবার পরীক্ষাটা একটু মোটামুটি ডিফিকাল্ট হয়েছে। কোশ্চেন অনেক বেশি স্ট্যান্ডার্ড ছিল, প্লাস হচ্ছে লেখা যতটা এক্সপেকটেশন করছি হয়তো বা ওইরকমভাবে লিখতে পারি নাই। যারা টপার তাদের জন্য এটা অনেক ইজি ছিল, অ্যাভারেজ স্টুডেন্ট যারা ব্যাক বেঞ্চার তাদের জন্য কাইন্ডা হার্ডই ছিল। কবিতার অংশটা একটু অন্যবার যে প্যাটার্নটা ছিল ওই প্যাটার্নটা ফলো করে নেই, একটু অন্যরকম আসে। গত বছরের সিকোয়েন্স অনুযায়ী এমসিকিউ হবে, কিন্তু এবার এমসিকিউ একটু ডিফিকাল্ট করছে, একটু নতুনত্ব আনার চেষ্টা করছে। ফ্রেন্ডলি ছিল। আমরা যে রুমে ছিলাম ওই রুমে শুধু আমাদের স্কুলেরই ছিল, তো সবাইকে চিনি। এদিকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার রাজধানীর কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষার ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রশ্ন ফাঁস নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। ছাত্রছাত্রীরা নানান রকমের তাদের মানসিক একটা চাপ এখানে থাকে, প্যারেন্টসদের মানসিক চাপ থাকে, শিক্ষক শিক্ষয়িত্রীদেরও মানসিক চাপ থাকে। সো এটার সাথে আবার বাড়তি এই ধরনের অন্যায় চাপ যেন সৃষ্টি না করেন, তার জন্য সকলের কাছে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা ওগুলো থেকে বিরত থাকবেন। যদি জেনুইন সমস্যা থাকে অবশ্যই আপনাদের দায়িত্ব সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা, যাতে তারা যাচাই বাছাই করতে পারেন। কিন্তু আপনি একটা জিনিস পেলেন, সেটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন, এবং সেটার দায়িত্ব অবশ্যই আপনাকে নিতে হবে। পরীক্ষা শেষ হওয়ার 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার আশা প্রকাশ করেন উপদেষ্টা অধ্যাপক আবরার। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। আজ সাংবাদিকদের সাথে প্রসিকিউশন টিমের মতবিনিময় সভায় এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী AK মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, নসরুল হামিদ বিপু, মহিবুল হাসান চৌধুরী, নওফেল, মোহাম্মদ আলী আরাফাত। এছাড়া ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস ও তারেক আহমেদ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির জন্য আইজিপির কাছে চিঠি পাঠিয়েছে প্রসিকিউশন। এ সময় তাজুল ইসলাম আরও বলেন, জুলাই আগস্ট গণহত্যা মামলায় যারা মাস্টারমাইন্ড এবং হত্যাকাণ্ডে সম্পৃক্ত ছিল তাদেরই বিচার হবে। 4টি মামলার তদন্ত শেষে পর্যায়ে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত এসব প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে। মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী, এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি, এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। বিএনপি ক্ষমতায় থাকুক আর না থাকুক, দেশ ও মানুষের কল্যাণে, মানবতা এবং মেধার জন্য তারা কাজ করে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে মানিকগঞ্জের উড়োজাহাজ আবিষ্কারক জুলহাসকে 2য় দফায় সংস্কার কাজ করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময়ে সালাউদ্দিন আহমেদ বলেন, সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে
বিএনপি তাদের পাশে দাঁড়াবে। পাশাপাশি বিত্তবানদেরও এসব মেধাবীদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। যে দেশে মেধার বিকাশের জন্য আমরা সুযোগ সৃষ্টি করব, সেই দেশে অবশ্যই মেধাবীরা রাষ্ট্রীয় সম্পদ হয়ে এই রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় তাদের পাশে থাকব। আমরা রাষ্ট্র ক্ষমতায় থাকি বা না থাকি, সকল সময়ে। যুক্তরাষ্ট্র সরকারের দেয়া নতুন বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিত করায় বাংলাদেশ তাৎক্ষণিক সুরক্ষা পাবে। এই সময় সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের বাণিজ্য ঘাটতি কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, সাময়িক স্থগিতাদেশ দেয় নিজেদের সক্ষমতা বৃদ্ধি ও বাণিজ্য ঘাটতি কমানোর জন্য নানা পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা সাংবাদিকদের জানান, হঠাৎ করে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। 3টি পোর্ট ব্যবহার করে 40 থেকে 50,000 মেট্রিক টন পণ্য ট্রান্সশিপমেন্ট হতো। সরকার এখন অন্য উপায়ে এগুলো করার চেষ্টা করবে এবং এটা করা সম্ভব। শিগগিরই এই প্রভাব কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করেন শেখ বশিরউদ্দিন। ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহারের পর বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠিয়েছে ভারত সরকার। বুধবার থেকে ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। এরই ধারাবাহিকতায় বেনাপোল বন্দর থেকে রপ্তানি পণ্য বোঝাই ট্রাকগুলো ঢাকায় ফেরত আসে। এর আগে মঙ্গলবার ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করে দেশটি। বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় পেট্রোপোল কাস্টমস তৃতীয় কোনো দেশের পণ্যে কার্পাস ইস্যু করেনি। ফলে রপ্তানির জন্য আনা 4 ট্রাক পণ্য তারা ফেরত পাঠিয়েছে। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে পুলিশকে পুনর্গঠন করা পুরোপুরি সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। আসামি ছিনতাই করে নিয়ে যাচ্ছে, এগুলি ক্ষেত্রে আপনারা বলবেন, এবং যারা ছিনতাই করে নিচ্ছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এগুলি ক্ষেত্রে আপনারা সত্যি ঘটনা যেটা সাথে সাথে জানাবেন, আমরা ব্যবস্থা নেব। অনেক সময় তাদের অ্যাকশন নিতে দেরি হয়, যেহেতু ধরেন এখানে আমাদের অনেক সংকট রয়ে গেছে, এদের গাড়ি ঘোড়ারও কিন্তু অনেক সংকট, অনেক গাড়ি ঘোড়া ওই সময় নষ্ট হয়ে গেছে, পুরা গেছে, থানা পুরা গেছে, ওগুলি তো সব আমরা করে দিতে পারিনি। সুন্দরবন থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত 6 নারী সহ 33 জেলেকে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর কবল থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, বুধবার সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি করে অপহৃত 6 নারী সহ 33 জেলেকে 16টি বোট সহ উদ্ধার করা হয়। মাছ ও কাঁকড়া ধরতে খুলনার কয়রা উপজেলা থেকে সুন্দরবনে গিয়েছিলেন ওই জেলে ও বনজীবীরা। পরে ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে 10,000 টাকা করে মুক্তিপণ দাবি করে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।